হ্যাঁ গাইস, আরেকটি চরের ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হাফানিয়া চর এবং হাটাইল চর, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার চৌহুলি উপজেলার চর দুর্গত মানুষের জীবন গল্প নিয়ে আজকের এই ব্লগটি সাজিয়েছি। আশা করি ভালো লাগবে। চাচা, আপনার কোন চরে আপনার বাসা? তো এই চরে যে বসবাস করেন, পানির সময় যখন রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার চৌহুলি উপজেলা একটি নদী ভাঙ্গন এলাকা। কত মানুষকে যে নিঃস্ব করে দিয়েছে এই যমুনা নদী, তা হিসাব নেই। আর চর দুর্গত মানুষগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য চৌহুলি উপজেলার বিভিন্ন চর থেকে ভূতের মোড় হয়ে নাগরপুর টাঙ্গাইল যায়। সেই চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টিতে ভিজে ভিজে একদিনে দুটি ব্লক, আর যথারীতি ইঞ্জিন চালিত নৌকায় উঠে বসেছি হাফানিয়া চর এবং হাটাইল চর যাব। নৌকার দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অনেকেই ছাতা মুড়ি দিয়ে যাচ্ছে। যাত্রী সংখ্যা অনেকটাই কম। বিকেল টাইমে যাত্রীর সংখ্যা এবং সকাল টাইমে যাত্রীর সংখ্যা একটু বেশি হয়। গাইস, আর আমি এখন হাফাইনার চরের শনি নিকটে চলে এসেছি। আর যমুনা নদীর পারে আমাদের এই ইঞ্জিন চালিত নৌকাটি। হাফাইনা চরে এসে পড়েছে। এখানে যারা হাফাইনা চরে বসবাস করে তাদের নাগরপুর এবং টাঙ্গাইলের সাথেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য তাদের আর এটাই মাছ মারার নৌকা। ভূতের মোড় থেকে ছেড়ে যাওয়া ইঞ্জিন চালিত নৌকাটি প্রথমে হাটাইল খেয়াঘাটে স্টপেজ করে এবং তারপর হাফানিয়া চরের উদ্দেশ্যে যাত্রা করে। আমরা হাফানিয়া চরে এসে পড়েছি। নদীর যমুনা নদীর পাশেই আমরা ভাঙন দেখতে পারছি। গাইস, আমি হাফাইনা চরে নেমে পড়েছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যমুনা নদীর পাড়েই নৌকা ঘাটের মধ্যে এখানে নৌকার জন্য অপেক্ষা করে, এবং এখানে ছোট্ট একটি দোকান, চায়ের হোস্টেল। গাইস, হাফাইনা চরে সিরাজগঞ্জ, এই চরে এসে আমরা দেখতে পাচ্ছি যে ঘনবসতি বাড়িঘরগুলো। গাইস, হাফাইনা চরে তামাক চাষ হয়, যে কারণে সেই তামাকগুলোকে ঘর তুলেছে। সেই ঘরের মধ্যে তামাকগুলোকে শুকা দিয়েছে, সেটাই দেখতে পাচ্ছে তামাকগুলো। ভাইয়া, এই চরে তামাক বেশি চাষ হয় না? হ্যাঁ, চাষ বেশি হয় না, এরকম একদম ভালোই হয়, খারাপ না, নতুন নতুন না। কোন সাইডে তামাক গাছগুলা সবচেয়ে? এই সাইডে, এই চরের ভিতরে। চরের ভিতরে না? হ্যাঁ। ভাইরা বসে এখানে বিশ্রাম নিচ্ছে। আর তামাকগুলো তো আপনাদেরই? আমার ভাই বেড়াদের। ও,
এগুলো কি সবসময় এখানেই থাকে না? হ্যাঁ, এগুলো এখানে কোন থাকে। জায়গায় পাঠান এগুলো? এখানে মানিকগঞ্জ যায়। মানিকগঞ্জ না? মানিকগঞ্জ। গাইস, চরের মানুষের সেরকম কাজবাজ নেই চাষাবাদ ছাড়া, বৃষ্টির দিন, যে কারণে চরের হাপাইনা চরের বাজারের একটা ছোট্ট বাজার, সেই বাজারের ভিতরে চায়ের হোস্টেল, আর সেই চায়ের হোস্টেলে জাল চলছে চা, আর এখানে বসে সবাই চা খাওয়ার জন্য অপেক্ষা করছে। ভালো আছেন সবাই? এই যে পানির সাথে যুদ্ধ করে আপনাদের জীবন চালাতে হয়, এতে কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হয়। পানি যখন বেড়ে যায় তখন পুরো পারাবারের কোনো পারাবারের কোনো ব্যবস্থা থাকে না, নৌকা ছাড়া চলা যায় না। গাইস, আর আমি এখন হাপাইনা বাজার চরের মধ্যে, সেই বাজারের ভিতরে অনেক দোকানপাট রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলোই সব কিছু এখানে পাওয়া যায়। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট কাদায় ভরে গেছে। ঘোড়ার গাড়িতে আমরা দেখতে পাচ্ছি কচু নিয়ে এসেছে। চাচা, কচু কই থেকে আনলেন এগুলা? বেড়ার থেকে না? হাপাইনা চরে এসে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি, গবাদি পশুর সাথে এখানে ঘোড়াও পালন করে থাকে। ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল পরিবহন করে, যে কারণে প্রতিটি বাড়ির পাশেই আমরা ঘোড়া দেখতে পাচ্ছি। গাইস, হাপাইনা চরে অনেক ঘনবসতি আমরা দেখতে পাচ্ছি। এই চরে অনেক মানুষ এখানে বসবাস করে। রাজহাঁসগুলো মনের আনন্দে বৃষ্টির দিনে এই গাইস, হাপাইনা চর থেকে আবার একটি ছোট্ট খাল পার হচ্ছে। এই খাল পার হয়ে আটাইল চরে যাব এবং সেখানকার কিছু স্থিরচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গাইস, আমি হাপাইনা চর খালটি পার হয়ে এপাশে আসার পর মধ্য শিমুলিয়া এপাশে, আর এপাশে হাপাইনা চর, দুটি চর একসাথে। সেই রাস্তা ধরে এখন যাচ্ছি আটাইল চরে এবং সেখানের মানুষের জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করছি। গাইস, যে রাস্তা দিয়ে হাঁটছি হাপানিয়া চর এপাশে, আর এপাশে মধ্য শিমুলিয়া, দুটি চর দিয়েই অতিক্রম করছি আরেকটি চরে, হাটাইল চরে। আর এখানে ঘনবসতি হাপানিয়া চরে আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরে দূরে বাড়িঘরগুলো। হাপানিয়া বাজারে যাচ্ছে চর থেকে। কিনে যাচ্ছেন চরে? বাজারে কিনে যাচ্ছেন আম না? আর কি রাস্তাটি দেখুন, অনেকটা নির্জন এই রাস্তা। এখানে আখের উৎপাদন, চাষ বেশি আমরা দেখতে পাচ্ছি। আর এরকম রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে।
পাশে আখ ক্ষেত। এই চরে হাঁপানের চরে আমরা যে জিনিসটি দেখতে পেরেছি, আখের চাষ সবচেয়ে বেশি। এই চরে তামাকও চাষ হয়। ধুধু মরুভূমি হাঁপানিয়া চর, বাড়িঘর দেখতে পাচ্ছেন, কত সুবিস্তৃত জায়গা। কি সুন্দর জায়গা, কি সুন্দর অপরূপ দৃশ্য এই চর। আর এই চরে যারা বসবাস করে তারা কেউ গরু চড়াচ্ছে, কেউ খাসি, ছাগল, এগুলো নিয়েই তাদের দিনকাল কাজ থাকে। আন্টির কয়টা ছাগল? আমার ছাগল নয়, যে আমার ভাগ্নির ছাগল। ও 11টা। 11টা না? জি। সুবিস্তৃত এই চরে ঘাসের অভাব নেই। ছাগলের দল। আপু, আপনার কয়টা ছাগল? 11টা না? আপনি তো ওই যে হাঁপানে চরে বসবাস করেন না? গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে আর ছাগলের দল দেখতে পাচ্ছেন। চাচা, কয়টা ছাগল আপনার? 7টা না? ও, তো এই চরে তো আপনারা এইগুলাই করেন বেশিরভাগ? আমরা কি করবো, গরিব মানুষ, সবাই বসত করি। ও, সারাদিন এই ছাগল নিয়ে থাকেন? আর ছাগল নেই, গরু নাই? গরু না থাকে, বাছর আছে। আছে না? এই দিয়ে কি জীবন যাপন করা কষ্ট? এই চরে বসবাস করেন, পানি আসে না? পানি আসে, পানি আসলে তখন কি করেন? তাহলে ওই যে বাড়ি বলে দুধ বলছি, আলু বসে বসছি, লেখা চাইতে খুঁজে বসি বসি খাওয়া যাবে। এগুলা দিয়ে চলার চেষ্টা করেন না? চরে মনের আনন্দে ঘাস খাচ্ছে ঘোড়া। গাইস, কি সুন্দর মেঠু পথ, হাটাইল চরের এই রাস্তা। আর এপাশে অনেক ঘরবাড়ি দেখতে পাচ্ছেন চরের মধ্যে, হাটাইল চরের দৃষ্টিনন্দন ভিউগুলো। আর এখানে গবাদি পশু পালন করে, আর সুবিশাল এই চরের মধ্যে সে গবাদি পশুগুলো ছেড়ে দেয় এবং মনের আনন্দে খাবার ঘাস খেতে থাকে। আর সেই হাটাল চরের রাস্তায়, মেঠো রাস্তায় আমি বৃষ্টিতে, গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ভিজেই হাটাইল খেয়াঘাটে যাচ্ছি। পেটগুলো ভরার পর চর থেকে এই ছাগল বাড়ির পথে রওনা দিচ্ছে। এক কথায় অসাধারণ এই হাটাইল চর, হাঁপানিয়া চর। এই চরগুলো আসলে খুবই সুন্দর এবং সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। গাইস, হাটাইল বাজার। হাটাইল চরে ছোট্ট বাজারটি দেখতে পারলেন এবং এই রাস্তা ধরে হাটাইল খেয়াঘাট, যমুনা নদী ঘাট যাচ্ছি। দুপাশে বাড়িঘরগুলো। এই ধুধু মরুভূমির মধ্যে এই চরে বসবাস করা মানুষগুলো আসলে কতটা কষ্ট করে তাদের বসবাস করতে হয়। এখানে নিকটবর্তী প্রয়োজনীয় যে হাসপাতাল, বাজারঘাট, সব কিছু জরুরি প্রয়োজন টাঙ্গাইলের সাথে।
প্রায় চলে এসেছি হাটাইল খেয়াঘাট খুব নিকটে। আর এই পাশে দেখতে পাচ্ছেন গাইস যে আখ ক্ষেত, কি সুন্দর আসলে এই চরটি। সত্যি আমি মুগ্ধ হয়েছি। আপনাদের একসাথে 3টি চর এই ব্লকে দেখাচ্ছি গাইস। হাটাইল খেয়াঘাটে চলে এসেছি। আর এখানে ঘোড়ার গাড়ির মাল টানে, সেই ঘোড়াকে এই যমুনা নদীতে গোসল করাচ্ছে দুজন মিলে। গাইস এই খেয়াঘাটের পাশেই আখ ক্ষেত। আর সেই আখ ক্ষেতে দেখতে পাচ্ছেন যে আখ ক্ষেতগুলো এপাশে করা, দুপাশে আখের যে এগুলো চারাগুলো কি সতেজ হয়ে উঠেছে এই চরের এই বালি মাটিতে। বালি উঠানোর ড্রেজার, কি সুন্দর নদীর পাড় দিয়ে হাঁটার যে একটি ভালো লাগা আসলে কাজ করছে। খুবই সুন্দর এই মনোমুগ্ধকর যমুনা নদীর পাড়ের হাটাইল এই চরের এই খেয়াঘাটে কি সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটি পথ নদীর পাড় দিয়ে বয়ে গেছে। আর এই পাশেই যমুনা নদীর পানি। যমুনা নদীর পাড়ে মনের আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে ঘোড়া। ঘোড়াকে গোসল এবং নিজেরা গোসল করে এখন বাড়ির উদ্দেশ্যে। তোমরা এই দিয়ে কি খেপাও, ওইটা কি মালি করো? এই মানুষ নেই এই চরের এপার ওপার নেও না? বড় ভাই নৌকার জন্য অপেক্ষা করছে। সে এই চরে কিস্তি করেন না? আশা ব্যাংকে চাকরি করে। আশা ব্যাংকে না? এখানে মানুষকে ঋণ দেন। ঋণ দেয়। এই কিস্তির জন্য এত কষ্ট করে এই চরে আবার আসতে হয়। এখানে কতজন সদস্য আছে আপনাদের? এখানে আছে 120 জন। 120 জন না? কি কি আপনার ঋণ দিয়ে থাকেন এখানে? এখানে গরুর লোন দেয়, সাপ্তাহিক লোন দেয়, মাসিক লোন দেয়। ও, সব ধরনের লোনের ব্যবস্থা আপনাদের কাছে আছে না? আর ভাই এই খেয়া করে এখানে আসলে খেয়ায় এই হাঁপানিয়া খেয়াঘাটে চরের দুর্গত যে মানুষগুলো তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্যই তারা যেতে হয় সেই নাগরপুর টাঙ্গাইল। আবার নৌকা করে যারা এসেছে চরের মানুষ তারা আবার নামছে। নৌকাই তাদের একমাত্র আশ্রয়স্থল। চাচা কি হাটে গেছিলেন নাকি? কি কিনলেন? এই তরকারি। ও, কোন হাটে গেছিলেন? তেবাড়ি হাট না?
বাজার নিয়ে এখন ফিরছে তারা। অবশেষে পেয়ে গেলাম আখ চাষি ভাইদের। তারা কতটা এই ভিতর দিয়ে পরিশ্রম করে থাকে। এবার আখ চাষ কীরকম হয়েছে ভাই? ভালো হ্যাঁ ভালো। এই আখ চাষে আপনার এই কয়দিন পর পর এইগুলা যে অবশিষ্ট যে পাতাগুলা এগুলা পরিষ্কার করতে হয়? 2-3 মাস। 2-3 মাস না? এখানে আপনার এই যে দাঁড়যুক্ত যে পাতা আখের এগুলা শরীরের কোনো ক্ষতি করে না? হ্যাঁ, কাটা বেঁধে। কাটা বিন্দে না? এই আপনাদেরই খেত নাকি আপনি দিনমজুরি হিসেবে কাজ করেন? এটা দিন মজুরি। কয় টাকা করে রোজ পান? 700-800 টাকা। 700-800 সারাদিন এভাবে এই করতে হয় না? হ্যাঁ। যমুনা নদীর পারে এই ভাইরা দিনরাত পরিশ্রম করে আখ খেতে, সেই আখগুলো তারাই পরিচর্যার মাধ্যমে আখ চাষে সফলতা এনে দেয়। সেই পরিশ্রমী ভাইদের দেখতে পাচ্ছেন যে তারা আখের যে চারপাশে আখের যে অবশিষ্ট যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো তারা এইভাবে করেই পরিশ্রম করে থাকে। কাজটি যতটা সহজ মনে হয় আসলে কাজটি অনেকটাই কঠিন কাজ, কারণ এই আখের যে পাতা রয়েছে সেই পাতা অনেক ধারালো। ভাইয়ের স্বরের কোন স্বরে বাসা ভাই আপনার? হাপানের স্বরে 32 মিলে। মধ্য শিমলায় না? চরে যখন ভাই পানি আসে তখন কিরকম অবস্থা হয়? তখন বন্যা, বাড়ির উপরে পানি ওঠে, তো কোনো দিকে যাওয়া যায় না। তো ভাইয়ের এই এখানে আসলে দর্শকদের একটু আপনাদের কণ্ঠে আসলে একটু গান শোনাতে চাচ্ছি। গান বাজা আছে। চাচা আপনার কোন চরে আপনার বাসা? তো এই চরে যে বসবাস করেন, পানির সময় যখন পানি ভরে যায় তো বন্যা হয়, বাড়ি ঘর 4 বছর বাড়ি করছি, আবার ভাঙা লাগবে। বন্যা হয়, বন্যায় ভাঙা লাগবো না? হ্যাঁ। তো এইভাবে করে পানির সাথে যুদ্ধ করে আপনাদের বেঁচে থাকতে হয়। তো এই যে এখানে দিন মজুরে কাজ করতেছে, এখানে যে রোজ পানি দিয়ে কি বর্তমান সময়ে সংসার রোজ চলে? পানি কেউ দিন পাতি চলে না, কোনো সময় গরিব মানুষ কিনেন, এখন তো বাজারের সবকিছু কিনে আপনার। কিনা সব কিনা, তো এই যে বাজারের যে কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু দামি তো, সব কিছু চাল ডাল পেয়েছে, খালি পানি পাতে। 80 টাকা পোয়া। এই দিয়ে কি মানে এই রোজগার করে কি আপনার সন্তান নাই? আছে না, মনে হচ্ছে পোলা বিয়ে করছে আর পোলা লেখাপড়া করতেছে। ও, এখন এই যে লেখাপড়া করতেছে ওকে আপনার লেখাপড়া আপনারই খরচ দিতে হচ্ছে, তাই না? খরচ দিতেছে। আসলে বাবা সন্তানকে শেষ বিন্দু দিয়ে হলেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, কিন্তু সেই বাবাকেই অনেক সন্তান আছে তারা দূরে ঠেলে দেয়। তার এই আখ ক্ষেতের এই পরিচর্যার কাজটি দেখে আসলে সত্যিই কষ্ট লাগলো। কাজ করে খাওয়া লাগে। ও, আপনার বাবাও এখন বেঁচে আছে? তো বাবাকেও আপনার চালাতে হয়? হ্যাঁ, খরচ হয়, খরচ দিতে হয়। তা আপনার বয়স তো 70 উপরে ছাড়িয়ে গেছে। 61 হয়েছে। হ্যাঁ, হিসেবে 61। 61। আপনার বাবার বয়স কিরকম হবে? 80 পার হয়ে গেছে। 80 পার হয়ে গেছে। এখনো বাবাকে আপনি টানতেছেন, আবার নিজ সন্তানকেও টানতেছেন। হ্যাঁ, ওইটা আপনার সন্তান না? এটা বড় পোলা, ওইটা বড় ছেলে না? এটা ছোট, এটা 22 পোলা। ও, ব্যস্ত। কিরকম শিয়াল কিরকম আছে? শিয়াল ভালোই আছে, আপনাকে পেলা পালি খাওয়া লাগবে, দুইটা যদি খায় আপনি খাওয়া লাগবে।
ও আমি একা যদি এই সরে ই করি তাহলে আপনি জানেন হেরা যদি আছে আমি দেয় দিই না। ও তো আপনাদের এরকম কোনো শিয়ালের আক্রমণ এরকম করেন নাই? মারা মারা আমরা তো ওজন জানি না, আমরা আসলে তো লাগলি ঘরে বসি সুদা, আমরা কোনো ঘরে বের হন না? বাড়ি না। আর যদি আপনি জরুরি প্রয়োজন হয় তাহলে তো টাঙ্গাইল ছাড়া আর কোনো গতি নাই। টাঙ্গাইল আর নাগরপুর ছাড়া আপনাদের টাঙ্গা দিয়ে লাতি নিয়ে 3 বার গেলাম, 1100 বানিয়েছে। 1100 টাকা ভাড়া। হ্যাঁ। আর ওই যে পানি এখন আপনার বাইরে গেছে ওই পর্যন্ত আপনার ঘোরা দেওয়া যাওয়ার লাগতো না? ওই ছোড়া একবার বাইরে চলছে। গাইস হাটাইল খেয়াঘাটে অপেক্ষা করছি নৌকার জন্য। আসলে এখানে যারা চর দুর্গত মানুষ রয়েছে তারা পারাপারের একমাত্র মাধ্যমই এই নৌকা, আর সেই নৌকাগুলো আসতে অনেক বিলম্বিত হয়। এভাবে করে অপেক্ষা করতে হয় এই খেয়াঘাটে। তো ব্লগটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে উৎসাহিত হয়ে নতুন নতুন জায়গা ভ্রমণ করব এবং আপনাদের দেখাতে পারবো। তাই আশা করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সাথে থাকবেন। গাইস চরের ব্লগগুলো যদি না করতাম তাহলে বুঝতে পারতাম না যে চর দুর্গত মানুষগুলো কতটা কষ্ট করে তারা যেরকম জীবনযাপন করে ঠিক সেরকম জরুরি প্রয়োজনে কতটা কষ্ট করে এই ইঞ্জিন চালিত নৌকা করে পারাপার হয় সেটাই। গাইস দেখুন এপাশে যে পারগুলো সেই পারগুলো ভাঙতে ভাঙতে একদম বাড়ির কাছে চলে গিয়েছে। যমুনা নদীর স্রোত দেখুন গাইস কীরকম পানির বাড়ি খাচ্ছে। এই স্রোতের কারণেই পারগুলো ভেঙে যায়। সেই স্রোত দেখুন কতটা গভীর স্রোত। গাইস ভেঙে গেছে পার, আবার নতুন করে বালি দিয়ে এই বস্তাগুলো যমুনা নদীর পাড়ে দিচ্ছে যাতে করে একটু রক্ষা পায়। দেখুন কি অবস্থা বর্তমানে যমুনা নদীর পাড়ের ভূতের মোড়। কত বস্তা কি করবেন? কত বস্তা মতো? আজকে 300 না? আরেক না পড়ছে হেডে গিয়ে এখন ওরিজন করে কয়টার পড়ছে কমকে গেছে তাহলে আপনার আজকে 410টার মতো 410টার মতো না? তাই এই বাদ দিয়ে কি রক্ষা হবে? ইনশাআল্লাহ আশাবাদী আমরা আর কি। আশাবাদী না? জানা নদী ফিরে না তো ভাঙাচুরা
তেবাড়িয়ার গরুর হাট থেকে ভাই এই বাছুরটি নিয়ে যাচ্ছে। কত নিল ভাই এটা? 44,000 না?